শার্টের কলার ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমার সদ্য বিয়ে করাবো। তবে একটা না দুইটা বউ, দুজনে দুই দিক থেকে শার্টের কলার ধরে আমাকে টেনে নিয়ে গিয়ে বাসের ঘরে প্রবেশ করলো। তার একজন গিয়ে দরজা বন্ধ করে দিল, আরেকজন আমাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আমি কাঁপা কাঁপা সরে আমতা আমতা করে বললাম, আপু দেখো, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি তোমাদের ছোট বোনের মতো, তাই না? আমার কথা শুনে তারা দুই বোন একে অপরের দিকে তাকিয়ে বড় বোন বলে উঠলো, ছোট বোনের মতো মানে কি? তখন ছোট বোন বলে উঠলো, তোর মাথায় কি পাগল হয়েছে নাকি? বলে ছুটে এসে আমাকে ধরতে লাগলো। আমি খাটে এসে গুটিসুটি হয়ে এক কোনায় বসে কাপা সরে একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, দেখো তোমরা যা করছো তাতে আমি ভুলেই গিয়েছি আমি একটা ছেলে নাকি মেয়ে। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরাই ছেলে আর আমিই মেয়ে। আমার কথা শুনে দুজনেই ডেভিলের মতো হুহা করে হেসে ওঠে। আর তাদের মধ্যে বড় বোন বলে ওঠে, হি হি, তাই নাকি? মনে কর তুই মেয়ে। তখন ছোট বোন বলে, আর আমরা হলাম ছেলে, আর আজকে আমরা দুজন মিলে তোর সতীত্ব হরণ করব। এটা বলেই হি হি করে হেসে ওঠে। ওদের কথা আর হাসি দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওরা যেই আমাকে ধরে কিস করতে যাবে তখনই আমি বলে উঠি, আপু আমি পানি খাবো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে একজন গিয়ে আমাকে পানি দেয়। আমি উঠে বসে পানি খেতে থাকি। পানি খাওয়া শেষ, ইচ্ছে করে নিজের গায়ে পানি ঢেলে দিই। তারপর ফ্রেশ হবো বলে ওয়াশরুমে চলে যাই। এখন ফ্রেশ হতে হতে চলুন আপনাদেরকে আমার কাহিনীটা বলি। আমি কে আর এসব কি হচ্ছে তাও আপনাদেরকে বলি, কেমন? আমি হলাম সামি চৌধুরী। এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আব্বু আম্মুর একমাত্র সন্তান আমি। আব্বু ব্যবসায়ী আর আম্মু গৃহিণী। আমাদের জয়েন্ট ফ্যামিলি, আর ব্যবসাটাও জয়েন্ট। আমার আব্বু আর মামা মিলে দেখাশোনা করে সেটা। আসলে আমার আব্বু পরিবারের একমাত্র সন্তান ছিল, তাই আমাদের বাসায় মামারাও একসাথে থাকেন। আব্বু আম্মু মামা মামি আর দাদা দাদি মিলে, আর আমার মামাতো দুই বোন একসাথে আমাদের জয়েন্ট ফ্যামিলি। আর আমার দুই বউ আমার সম্পর্কে মামাতো বোন হয়। আমার একমাত্র মামার দুই মেয়ে ওরা, তারা দুজন যমজ বোন। এক সেকেন্ডের ছোট বড় তারা। যে একটু বড় তার নাম রাইসা চৌধুরী, আর যে একটু ছোট তার নাম রাফিয়া চৌধুরী। আমি ছোটবেলা থেকেই তাদেরকে অনেক ভয় পেতাম, কারণ ওরা দুজনই আমাকে আব্বু আম্মুর কাছ থেকে শুধু শুধু মার খাওয়াতো। শুধু তাই নয়, সুযোগ পেলে তারাও পেটাতো, কিন্তু মামা মামি আমাকে বাঁচিয়ে নিত। আমার থেকে 3 বছরের বড় ওরা, আর ওদের রাগের জন্যই আমি ওদের অনেক ভয় পেতাম। একবার যখন আমি ক্লাস 2তে পড়ি তখন আমাকে অনেক ভয় দেখিয়েছিল তারা। ওরা যেখানে যেত আমি সেখান থেকে পালিয়ে যেতাম। স্কুলে যাওয়ার সময় শুধু স্কুলে যেতাম, আর বাকি সময় রুমে বন্দি হয়ে থাকতাম। আবার মাঝে মধ্যে ওদের জন্য স্কুলেও যেতাম না। আব্বু আম্মু ভাবতো ঠিক হয়ে যাবে, কিন্তু 1 বছর পার হওয়ার পরেও যখন আমি ওদের ভয়ে রুম থেকে বের হতাম না, ঠিক মতো খেতাম না, তখন সবাই মিলে সিদ্ধান্ত নেই খালাদের বাড়িতে আমাকে পাঠিয়ে দেবেন। কিন্তু আমার আম্মু রাজি হই না। তখন আব্বু বলে, দেখো সে আমাদের একমাত্র ছেলে, সে যদি এভাবে ঘরে বন্দি থাকে তাহলে সামনে কি হবে সেটা ভেবে দেখেছ? স্বামী হয়তো কোনো কারণে মামনিদের বই পাই, দেখো পরে সবকিছু ঠিক হয়ে গেলে আবারও তাকে বাসায় ফিরে আনবো। আর তাছাড়া তুমি সেখানে গিয়ে থেকো মাঝে মধ্যে। আপুর কথাই আম্মু বিষয়টা ভেবে দেখলো। আমাকে ঢাকা থেকে যশোর পাঠিয়ে দেওয়া হলো খালাদের বাসায়, তবে একা না, সাথে আম্মু আছে। 3 বছর পর যখন 5-এর পরীক্ষা দিতে বাসায় ফিরলাম তখন আপুদের আগের মতো বই পেতাম না। তা দেখে আব্বু তো মহা খুশি, কিন্তু আপুরা আমার সাথে কেমন আচরণ করত তা আমি নিজেই কিছু বুঝতাম না। আমি যেখানে যেতাম তারা আমার পিছন পিছন সেখানে যেত। আমি কোনো বিপদে পড়লে তারা আমাকে উদ্ধার করত, নিজের বাগের খাবার আমাকে দিয়ে দিত। একদিন আমি যখন ঘুরতে যাই সেখানে আপুরাও ঘুরতে আসে আমার সাথে। সেখানে গিয়ে আপুরা ফুচকা খেতে চাইল, আর আমাকেও বলে ফুচকা খেতে। তাই আমাকে রাজি হতে হলো ইচ্ছা না থাকা সত্ত্বেও। বিয়ার করার 2 প্লেট জাল ফুচকা অর্ডার দিয়ে আমি বেঞ্চে গিয়ে বসে পড়লাম। আমি মাঝখানে, আপু দুইটা দুই পাশে। আপুরা হাতে ফুচকা নিয়ে দুইজনে আমার সামনে ফুচকা তুলে বলে, আ করো বাবু। আমি একজনের হাত থেকে ফুচকা মুখে নিয়ে বুঝতে পারলাম অনেক জাল হয়েছে। তারপর আবার আরেকজনে দিল। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি তখন চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলাম, আমি ফুচকা খাবো না। ফুচকাওয়ালা মামাকে পানি দিতে বললাম, ফুচকাওয়ালা মামা বললো পানি শেষ, দাঁড়াও আমি যাইতাছি নিয়ে আইতাছি। এদিকে আমি চিল্লাইতাছি, তখন তারা কি করবে ভেবে পাচ্ছে না। ঠিক তখন রাইসা আপু আমার ঠোঁট জোড়া দখল করে নিয়ে সিনেমায় যেমন করে তেমন করতে লাগলো। ঠিক 5 মিনিট পর রাইসা আপু আমার ঠোঁট জোড়া দখল করে নিল ঠিক সিনেমার মতো। 5 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে বলে, কিরে এবার জাল কমছে তো? আমি হাঁপাইতে হাঁপাইতে বলি, হ্যাঁ কমছে, কিন্তু তুমি এটা কি করলেন? এটা তো পচা কাজ বলে আমি রাফিয়া আপুর দিকে যেতে লাগলাম। রাফিয়া আপু তখন করুণভাবে বলল, তোর সাথে কথা নেই স্বামী, তুই রাস্তার কাছ থেকে ফুচকা খেলি, আমারটা খেলি না কেন?
আমি রাফি আপুর কথা শুনে বললাম, আপু দেখো ওইটা অনেক ঝাল, তাই আমি খেতে পারিনি। তখন রাফিয়া আপু বলল, তুই আমার হাত থেকে ফুচকা খেলে আমি তোকে আইসক্রিম কিনে খাওয়াবো। আইসক্রিমের কথা শুনে আমি ফুচকাটা মুখে নিলাম, কারণ আইসক্রিম আমার অনেক পছন্দের। আর ফুচকাটা মুখে নিতেই আমি বললাম, ও মাগো মরে গেলাম, ঝাল ঝাল পানি পানি। আমার এই অবস্থা দেখে রাইসা আপু ফুচকাওয়ালা মামার খোঁজ করতে গেল, কারণ সেই কখন সেজে গেল, এখনো আসার কোনো লক্ষণ নেই। রাইসা আপু চলে যাওয়ার পর রাফিয়া আপু আমাকে তার দিয়ে ঘুরিয়ে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট জুড়ো ডুবিয়ে দিয়ে কিস করতে লাগলো। একটু পর রাইসা আপু চলে আসলো, আর এসে দেখে এই অবস্থা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সে এগুলো দেখে কোনো কিছু না বলে বেঞ্চে বসে পড়ল। রাফি আপু আমাকে প্রায় 7 মিনিট পর ছাড়লো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, রাফি আপু তুমিও বোঝা, তোমরা দুইজনে আমার সাথে এটা কি করলে, আমার ঠোঁট জ্বলছে। তখন রাফি আপু বলল, চাল কমিনি। আমি মাথা দাঁড়িয়ে হ্যাঁ বললাম। তখন ফুচকাওয়ালা মামা এলো একটা পানি ভর্তি কলসি নিয়ে। এসে দেখে আমি স্বাভাবিক, সবকিছু শান্ত। ফুচকাওয়ালা মামাকে দেখে রাইসা আপু বলল, কি ব্যাপার মামা, সেই কখন পানি আনতে গেলে আর এতক্ষণ পর আসলে? তখন ফুচকাওয়ালা বলল, কাছাকাছি কোথাও পানি নেই, তাই একটু দূরে যেতে হয়েছিল। বাজারের সামনে একটা ব্রিজ আছে, সেখান থেকে আনতে হয়েছে। রাইসা আপু বলল, ও আচ্ছা, ওইটা তো অনেক দূরে। ফুচকাওয়ালা বলল, মামা আমরা আর কোনো কিছু না বলে ফুচকার টাকা দিয়ে সেখান থেকে চলে আসি। এরপর তারা দুজনে আমাকে আইসক্রিম কিনে দেয়। আমি আইসক্রিম তাদের থেকে নিয়ে একটু দূরে দূরে থাকছি। তারপর আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসি। এরপর থেকে আপনাদের দেখলে বই পেতাম, মনে হয় এই বুঝি কিস করতে আসলো। আর কুটকুট করে ইঁদুরের মতো কামড়িয়ে যদি আমার ঠোঁটগুলো চেয়ে ফেলে তখন আমার কি হবে, এটা ভেবে আমি তাদের সামনে যাই না। আব্বু আম্মু বুঝতে পেরে যায় যে আমি কোনো একটা কারণে আপনাদেরকে বই পাচ্ছি, তাই বাড়ির সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করে আমার সাথে তারা কি করছে। জবাবে তারা বলে, রাইসা বলল, তেমন কোনো কিছু না, আসলে একটা কুকুরের বাচ্চা ধরে ওর সামনে এনেছিলাম, তা দেখে ও বই পেয়ে গেল। রাফিয়া বলল, আসলে স্বামী অনেকটাই ভীত, আইসক্রিম খেতে গিয়েছিল, ঠিক তখনই কুকুরের বাচ্চা ওর সামনে ধরাতে অনেকটাই বই পেয়ে যায়। কেউ ওদেরকে আর কোনো কিছু না বলে সবাই সেখান থেকে চলে যায়। আমি শুয়ে আসছি। তখন দাদিমা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দাদু ভাই তুমি রাইসা আর রাফিয়াকে কেন বই পাচ্ছ? আমি তখন অনেকটাই ছোট, তেমন কোনো কিছু বুঝতাম না। দাদিমার কোলে শুয়ে শুয়ে ফুচকা থেকে শুরু করে কিস করা সব গরুরা তাকে বলে দিলাম। সবাই আমার কাছ থেকে এমন কথা শুনে হাফ হয়ে আছে। সবাই বেশ অবাক হয়ে আছে, কেননা তাদের আদরের মেয়েগুলো তাদেরকে মিথ্যা কথা বলতে, এত নিখুঁতভাবে বলছে যে কেউ ধরতেই পারেনি। দাদু ভাই তো তাদের উপর অনেকটাই খেপে গিয়েছে। কেউ কোনো কিছু না বলে বাহিরে চলে যায়। ড্রয়িং রুমে বসে বসে তারা আলোচনা করছে। দাদিমা রাইসা আর রাফিয়াকে ডেকে আনলো। আপুরা ড্রয়িং রুমে প্রবেশ করলো। দাদু ভাই তাদেরকে জিজ্ঞাসা করলো, স্বামীকে কিস করছো কেন, আর আমাদের মিথ্যা কথা কেন বললাম? তোমাদের এই শিক্ষা দিয়েছি আমরা। আপুরা কাউকে কোনো কিছু ভয় না পেলেও দাদুকে অনেকটাই ভয় পায়, তাই তারা ভয়ে ভয়ে। রাইসা আপু বলে, সরি দাদু ভাই, আসলে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, তাই মিথ্যা বলেছি, আমাদেরকে ক্ষমা করে দাও প্লিজ। দাদু ভাই বলল, তোমরা এতটুকু মেয়ে হয়ে ভালোবাসেন কি বুঝো? আবেগের বসে এমন কাজ করতে পারলে তোমরা কি করে করলে? রাইসা বলল, দাদু ভাই আমাদের ভালোবাসার আবেগ না, আমরা সত্যি স্বামীকে অনেক ভালোবাসি। একথা শুনে আবেগের বসে এমন একটা কাজ করতে পারলে তোমরা কি করে করলে? রাইসা বলল, দাদু ভাই আমাদের ভালোবাসা আবেগ না, আমরা সত্যি স্বামীকে অনেক ভালোবাসি। ওকে আমরা না পেলে আমরা দুইজনের মধ্যে একজনও বাঁচবো না। দাদুভাই বলল, তোমরা যা বলছো তা ভেবে বলছো তো? রাফিয়া বলল, হ্যাঁ দাদু ভাই, আমরা ভেবেই এই কথাটা বললাম। দাদুভাই বলল, আচ্ছা তোমরা যেহেতু ডিসিশন নিয়েছ তাহলে তাই হবে। 3য় বর্ষে ডিগ্রি কমপ্লিট করার পর যদি স্বামীকে তোমরা চাও তাহলে তোমাদের সাথেই স্বামীর বিয়ে হবে। রাইসা বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদু ভাই। দাদু ভাই বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমরা পরে মানিয়ে নিতে পারবা তো? রাফিয়া বলল, হ্যাঁ দাদু ভাই আমি মানিয়ে নিতে পারবো, আর আমরাও পারবো। দাদু ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আমার আর কোনো কিছু বলার নেই, তবে তোমাদের কি কোনো কিছু বলার আছে? সবাইকে এই উদ্দেশ্য করে কথাটা বলল। আপু বলল, না বাবা, আমাদের তেমন কোনো কিছু বলার নাই, আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। দাদুভাই বলল, তবে ঠিক আছে, তবে ততদিন স্বামী ওর খালার বাসায় থাকবে। কেউ কোনো কিছু বললো না, কারণ দাদুভাইকে বাড়ির সবাই সম্মান করে, তাই তার সকল সিদ্ধান্তই সবাই মেনে চলে। আমাকে আবারও খালাদের বাসায় পাঠানো হলো। আমি সেখানে পড়ালেখা করতে লাগলাম। আমার সমবয়সী খালাতো ভাই ছিল একটা,
তাই ভালোই সময় কাটতো আমাদের। তবে আপুদের কিস করার কথা ওই হারামিদের সাথে শেয়ার করার পর থেকে ওই হারামি আমাকে ব্ল্যাকমেল করতো। তাই আমি ওর উপরে রাগ করেছিলাম কিছুদিন পর থেকে আবার তার সাথে কথা বলতাম। কি বা করার থাকতো আমার, কারণ এখানে ও ছাড়া যে আমার কেউ আপন নেই। ওর সাথেই অনেক সময় কাটাই আমি। আর খালাখালুর কথা কি বলবো, আব্বু আম্মুর অভাব যেন তারা বুঝতেই দেয় না। এখানে আমি তাদের সন্তান হয়েই আছি। খালাতো ভাইয়ের সাথে দুষ্টামি ফাজলামো আর পড়ালেখা করে দিনকাল চলে যায়। দেখতে দেখতে স্কুল জীবন শেষ হয়ে গেল আমার। এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছি আমি। খালাদের বাড়িতে অনেক দিনকাল ভালোই কাটলাম, তাই সিদ্ধান্ত নিলাম বাকি পড়ালেখা বাড়িতে গিয়েই করব। কেউ আর কোনো কিছু করলো না, কারণ আমি অনেক বড় হয়ে গিয়েছি। নিজের ভালো মন্দ বুঝটা আমি এখন বুঝতে শিখেছি। তাই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আব্বুকে নিয়ে ভর্তি হতে আসলাম আমাদের বাড়ির সবচেয়ে কাছের কলেজে। এরপর আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ডাকিনীদের সামনে পড়লাম, মানে আব্বুদের সামনে পড়লাম, কিন্তু আমাকে কেউ চিনতে পারেনি। প্রথমে একজনকে দেখেছিলাম, সেজন্য পরে আরেকজনকে দেখে চিনতে পারলাম। আপুরা অনেকটাই সুন্দরী হয়ে গেছে আগের চেয়ে। তা না চাইতেও আমি ক্লাস খেলাম। আজকে আমি এই প্রথম কলেজে যাচ্ছি। নতুন কলেজে কেমন লাগতে জানি না, আনন্দ বই টেনশন সব মিলিয়ে একটা মিশ্রী অনুভূতি কাজ করছে আমার মাঝে। আমি যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজে আপুরা পড়াশোনা করে, কিন্তু সেটা আমি জানতাম না। প্রথম দিন কলেজে গিয়েই আমি অবাক হয়ে গিয়েছি, কারণ আপুরা একটা ছেলেকে ধরে উদ্যম মধ্যম খেলাচ্ছে। ছেলেটার নাক মুখ দিয়ে যেন লাল পানি পড়ছে, তবু তাদের একটু দয়া মায়া হচ্ছে না। আমার মায়া হচ্ছে ছেলেটার প্রতি। আবার বইও করছে আপুদের দিকে তাকিয়ে। জানেন বই কার না করে বলুন? আমারও আছে, তবে দেখি শেষ রক্ষা করতে পারি কিনা। তাই আমি আপুদের দূর থেকে ডাক দিলাম। আমি তাদেরকে দূর থেকে ডাক দিলাম, আপু আপু তোমরা এখানে কি করো? আমার ডাক শুনে আপু আমার দিকে তাকিয়ে হাত থেকে লাঠিটা ফেলে বর্ধ মেয়ের মতো দাঁড়িয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল দুইজনেই। আমি বিষয়টা বুঝতে পারলাম, ওরা আমাকে দেখে লাঠি ফেলে দিয়েছে, এভাবে ভদ্র হয়ে গেল। আর সেটা কি কারণে আমি এসব ভাবতেছি, ঠিক তখন রাইসা বলে উঠে, কি হলো সামিন, তুই এখানে কি করছিস? আমি বললাম, আমি তো এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আমার এই কথা শুনে তারা মুচকি হাসিটা যেন উদাও হয়ে গেল নিমেষেই। সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। তাই আমি তাদেরকে বললাম, কি হয়েছে আপু, কোনো সমস্যা কি? আপু বলল, আরে না না, কেন সমস্যা হবে? কোনো সমস্যা নেই, তুই ক্লাসে যা। আমি বললাম, তা তো যাব, কিন্তু আপু তোমরা এই ছেলেটাকে মারছিলে কেন? আর তোমরা এখানে কি করো? রাফিয়া তো বলল, আরে এই কলেজে তো আমরাও পড়ি। আমি কথাটা শুনে অনেকটাই অবাক হলাম, কিন্তু তবুও তাদেরকে এই বিষয়ে তাদেরকে কোনো কিছু না বলে বললাম, দেখি এখন তোমরা সরব, ওই ভাইয়াটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন রাইসা আপু বলে উঠল, না দরকার নেই, তুই এখন ক্লাসে যা, আমরা তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবো। রাফি আপু বলল, তুই যা, আমরা তাকে নিয়ে যাচ্ছি। আমি আপুদের কথা বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমি তাদের সাথে থাকতে চাইলাম। তার কোনো কথা বাড়ালো না। ছেলেটাকে হাসপাতালে ভর্তি করিয়ে আমরা বাসায় চলে আসলাম। অনেক বেলা হয়েছে, তাই আজকে আর কলেজে ক্লাস করতে পারলাম না। আমাদের একসাথে তিনজনকে দেখে আম্মু এসে বলল, কি হয়েছে রে তোদের, কারো কি কোনো কিছু বইছে নাকি? কথাটা বলে আমার গায়ে টাচ করে থাপ মারতাম। পরীক্ষা করতে তখন আমি আম্মুকে বললাম, আম্মু তুমি কোনো চিন্তা করিও না, আসলে দুইটা লেডি গুন্ডি রাস্তায় একটা ছেলেকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছিল, তাই তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসলাম। আর অনেকটাই লেট হয়ে গেছে, তাই তিনজনে বাসায় চলে আসলাম। আম্মু বলল, কিন্তু তোরা তো কলেজে গিয়েছিলি, আর ছেলেটাকে কোথায় পেলি? আমি বললাম, আপুরা আইসক্রিম খেতে দুবাই যাওয়ার পর আমার সাথে আপুদের দেখা হয়ে যায়। আম্মু বলল, ও আচ্ছা, যা ফ্রেশ হতে যা। আমি বললাম, আচ্ছা আম্মু। আম্মু যেতেই আমরা একটা হাফ ছেড়ে বাঁচলাম। পরের দিন কলেজে গিয়ে কয়েকটা বন্ধু বানিয়ে নিলাম। কারণটা হলো আপুরাই। আমার বন্ধু যারা রয়েছে তারা ও কারণেই আপুদের ভয় পায়। কাল আপুরা আমাকে দেখে ছেলেটাকে মারেনি, সেটা দেখেই তারা আমার সাথে বন্ধুত্ব করছে। তাদের থেকে জানতে পারি আপুরা এই কলেজের বন্ধু, সাথে এই কলেজের সবচেয়ে টপ সুন্দরী, তাই অহংকার আছে অনেক, আবার তেমন পাওয়ারও। সেজন্য তাদের সামনে কেউ গলা উঁচু করে কথা বলতে পারে না। গলা উঁচু করে কথা বললে গলা টিপে হাসপাতালে ভর্তি করে দেয়। আর কারকে ছেলেটা রাইসা আপুকে প্রপোজ করছিল, তাই তাকে পিটাইছিল।
পচুকবর। হঠাৎ এমন একটা অদ্ভুত নাম শুনে পিছনে তাকিয়ে দেখি দুইজন গলধর আপু কলেজের ক্যাম্পাসের উপর প্রান্তে দাঁড়িয়ে আমাকে ডাকতে। ওইরকম অদ্ভুত নামে কেউ কাউকে কি ডাকতে পারে আপনারা বলুন। কেউ কোনো কিছু বুঝতে না পেরে তাকিয়ে আছে। তখন রাফিয়া বি ওইখান থেকে বলে উঠল, এই স্বামী পচুকবর জানে মন আমার। কথাটা শুনে আমার লজ্জায় যেন মুখটা লাল হয়ে গেল। কাশতে কাশতে আমার অবস্থা খুব খারাপ। আমার চোখ মুখ লাল হয়ে গেছিল, সাথে সাথে পানি পড়তে টপ টপ করে। তবুও আমার কাশি থামছে না। আমার এই অবস্থা দেখে অপর প্রান্ত থেকে আপুরা দৌড়ে এসে আমার মাথায় হাত বয়ে দিচ্ছে, আরেকজন আমাকে আস্তে করে পানি খাওয়াচ্ছে। দুজনের এমন কাণ্ড দেখে আমার বন্ধুরা হা হয়ে তাকিয়ে আছে। এই গুন্ডি মেয়েরা এমন শান্ত হয়ে গেল কি করে, আমার সেবা করছে। এতে যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। তারপর থেকে শুরু হলো আপুদের টর্চার। কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। আর যদি ভুল করে কোনো মেয়ের দিকে তাকিয়ে ফেলি, তাহলে সেই মেয়েটাকে পরের দিন কলেজে দেখা যায় না। কোনো মেয়ের সাথে কথা বললে পরের দিন পাওয়া যায় হাসপাতালে। তাই কোনো মেয়ের সাথে বইয়ে কথা বলতাম না, কারণ ভাই সবারই তো মরার বই আছে, তাই না? আমার একটু বেশি। আমাকে দেখে মেয়েরা কম হলেও 10 হাত দূরে থাকে। একদিন কলেজে একটা মেয়ে আসে, দেখতে বেশ সুন্দরী, তবে আপুদের মতো সুন্দরী না, তবে কমও না কোনো দিক থেকে। মেয়েটি হলো আমাদের কলেজের প্রিন্সিপালের মেয়ে। এই মেয়ে নাকি ভীষণ রাগী, স্বয়ং প্রিন্সিপাল স্যারও নাকি তার মেয়েকে ভয় পায়। বলা ভালো, এই কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে আমার আব্বু ও মামার সাথে প্রিন্সিপাল স্যারেরও ভাগ আছে, তবে প্রিন্সিপাল স্যারের বেশি না, মাত্র 20% মতো। আমি সেই কলেজে এসে বন্ধুদের সাথে বসতেই অনেক বলে ওঠে, মামা আজকে কলেজে একটা সুন্দরী মেয়ে এসেছে। কিরে স্বামী গোতোস কেন? আগে শুনতো পুরো কথা। পিছন থেকে মেয়েটা বলে ওঠে, খুব সুন্দর তাই না? সুন্দরীদের কাতারে পড়বে একদম, তাই না? অনেক বলল একদম সেরা সুন্দরীদের কাতারে পড়বে, দেখলেই চোখ জুড়িয়ে যাবে, যেই দেখবে তারই। কিন্তু সেরা সুন্দরী বলে কথা, তবে রাগটা অনেক বেশি। কিরে রাফি, তুই মাথা নাড়িয়ে বারবার না করছিস কেন? মেয়েটা বলল, ও আচ্ছা তাই বলছি, তার রাগটাও কি সেরা সুন্দরীর মতোই নাকি? অনেক বলল, একদম রাগটাও সেরা সুন্দরীর মতোই। কিন্তু তো তোমরা এখানে কি করো? আমি তো স্বামীর সাথে এমনি একটু মজা করছি, ইহি বলে হেসে দিল অনেক। রাইসা বলল, সেট আপ রাস্কেল, এখানে বসে বসে তুই স্বামীর মাথায় এসব ঢোকাচ্ছিস। আপুদের দেখে আমি অনেক আগেই ভয়ে শেষ। অনেককে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে বোঝে না। এখন নেট হেলা সামলা। কিন্তু আপুদের এমন গর্জন দেখে আমরা সবাই ভয়ে একে অপরের হাত ধরে দিলাম সেখান থেকে এক দৌড়ে বাসায় এসে পৌঁছেছি, সাথে বন্ধুরাও আছে। সবাই মিলে অনেককে উত্তম মাধ্যম আদর দিয়ে বললাম, শালা যখন যেটা বলতে শুরু করিস সেটা শেষ না করা পর্যন্ত থামতে পারিস না। কোথায় কে বসে বা দাঁড়িয়ে আছে সেটা দেখতে পারিস না। অনেক কাঁদো কাঁদো সুরে বলল, আর কত মারবি আমাকে? আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দে প্লিজ। এরপর আমরা অনেককে ছেড়ে দিয়ে যে যার মতো বাড়িতে চলে আসি। বাসায় এসে রুমে চলে যাই। এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখি দাদিমা বিছানায় বসে আছে। আমি দাদিমার কাছে গিয়ে দাদিমার কোলে শুয়ে পড়লাম। দাদিমা বলল, কি হয়েছে আমার ছোট বড়টার? আমি দাদিমাকে জড়িয়ে ধরে বললাম, দাদিমা আপুরা আমার সাথে এমন কেন করে? আমার কোনো মেয়ে বন্ধুর সাথে তারা আমাকে কথা বলতে দেয় না, তারা কেন এমন করে দাদিমা? দাদিমা কিছুক্ষণ চুপ থেকে বলে, দেখো তুমি এখনো অনেক ছোট, তাই তারা চায় না কোনো ভুল পথে চলে যাও তুমি, আর সেজন্য তোমাকে মেয়েদের সাথে মিশতে দিচ্ছে না, বুঝলে? আমি বললাম, তা ঠিক আছে, কিন্তু তারা আমাকে পুচকবর বলে কেন ডাকে সবার সামনে? দাদিমা কি বলবে ভেবে পায় না। পিছন থেকে দাদুভাই বলে, কিরে তুই আমার বউয়ের কোলে মাথা রেখে শুয়ে আছিস কেন? আমি আরো ভালো করে শুয়ে দাদিমাকে জড়িয়ে ধরে বলি, তোমার একার বউ নাকি? এটা তো আমারও বউ। কেন, সেটা তুমি জানো না নাকি? এটা শুনে দাদুভাই দাদিমাকে উদ্দেশ্য করে বলে, কি গো তুমি আমাকে রেখে আরো একটা বিয়ে করে নিলে? তখন দাদিমাকে কিছু বলতে না দিয়ে আমি বলে উঠি, আরে দাদুভাই বিয়ে করেছি তো কি হয়েছে, এখনো তো বাসর করিনি। এখন তোমার পারমিশন নিয়ে ভাবছি বাসরটাও সেরে ফেলবো। আমার কথা শুনে দাদুভাই রাগি রাগি ভাব নিয়ে বলে, কি বললি শয়তান? দাঁড়া, করাচ্ছি তোকে আমার বউয়ের সাথে বাসর, দাঁড়া। আমাকে আর পাইকে ঝাপাং করে ওঠে, সাপাং করে দিলাম দৌড়। এক দৌড়ে বাড়ির বাইরে চলে আসলাম। দাদুভাইকে সবাই ভয় পেল, আমি ভয় পাই না, কারণ দাদুভাইকে আমি অনেক ভালোবাসি, আর দাদুভাইও সেম, তাই ভয়টা আর কাজ করে না। এদিকে আমি চলে আসার পর দাদিমা দাদুভাইকে বলছে, আর কতদিন রাফির কাছ থেকে এভাবে লুকাবে? ওরও তো একটা মতামতের বিষয় আছে, তাই না? দাদুভাই বলল, তুমি মানুষ চিনতে ভুল করেছ, স্বামী একদম তোমার মতোই হয়েছে, বড়রা যা বলবে সেটাই করবে সে। দাদিমা বলল, আমি জানি স্বামীর মন পানির মতোই স্বচ্ছ, ওর পবিত্র মনে কোনো কাদা নেই, কিন্তু ওর সেই মনে যদি কখনো কাউকে জায়গা দিয়ে ফেলে,
তখন তো রাইসা আর রাফিয়াকে মেনে নিতে পারবে না। স্বামী ধুকে ধুকে বেঁচে থেকেও দিনের পর দিন মরবে। পেছন থেকে রাইসা বলে উঠল, আমরা দুই বোন থাকতে এমন কখনোই হতে দেব না দাদিমা, এইটুকু বিশ্বাস আমাদের উপর রাখতে পারো। রাফিয়া বলল, হ্যাঁ দাদিমা, ওকে আমরা আজ থেকে ভালোবাসি না, 6 বছর ধরে তিলে তিলে ওকে আমরা ভালোবেসে যাচ্ছি। দাদিমা বলল, আমি জানি তোদের ভালোবাসা খাঁটি, কিন্তু মঞ্চে মানে না কোনো বারণ। স্বামীকে দেখে রেখো, কারণ এখন স্বামীর উঠতি বয়স, প্রেম ভালোবাসা করতে তো চাইবেই, তাই সাবধানে থেকো। দাদুভাই বলল, হ্যাঁ স্বামীকে এখনই কিছু বলো না তোমরা, কারণ আমি চাই না স্বামী এখন কোনো সিন ক্রিয়েট করুক। রাইসা বলল, ঠিক আছে দাদুভাই, আমরা কিছু বলবো না। রাইসা বলল, আচ্ছা দাদুভাই দাদিমা, আমরা এখন আসি তাহলে। হঠাৎ করে অনেক জ্বর অনুভব করছি আমি, কিন্তু তবুও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। প্রথম ইয়ারের ফাইনাল পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি আছে। রেডি হয়ে নিচে এসে দেখি বাড়ির সবাই আছে একসাথে, অনিকও আছে। অনিক আর আমাদের বাড়িটা পাশাপাশি, তাই অনিক মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, আর আমিও ওদের বাসায় যাই। নিচে এসে খেতে বসি সবার সাথে, কিন্তু খাবার মুখে দিতেই পেটের ভিতর কেমন যেন মোচড় দিয়ে সবকিছু বেরিয়ে আসতে চাইছে, তাই মুখ চেপে বেসিংয়ে এসে সবকিছু বের করে দিলাম। পেটে কিছু নেই বলে তেমন কিছু বের হয়নি। আপুরা আমার এমন অবস্থা দেখে দৌড়ে আমার কাছে চলে আসে, দুজনের হাতেই পানির গ্লাস। আমি তা দেখে ওখানেই ওদেরকে রেখে চলে এলাম খাবার টেবিলে, কারণ আমি মুখ পরিষ্কার করে নিয়েছি। খাবার টেবিলে বসতেই অনিক বলে উঠল, কিরে তুই আবার কার সাথে আকাম কোকাম করে ধরা খাইলি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে আমার আপন গল্পের প্রথম পর্ব এখানে এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর নেক্সট পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা। আর যদি আগের গল্প দেওয়ার কথা বলা হয় তাহলে এই গল্প এন্ড করে তার পরবর্তীতে ওই গল্প দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এই গল্পের পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা। তো পরবর্তী পর্ব আসা অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।